দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন। রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বিদ্যুৎ ও গ্যাস সংকটে চরম বিপর্যয় নেমে এসেছে শিল্প খাতে। গত কয়েক মাসে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, হারাচ্ছে ক্রয়াদেশ, কমেছে রপ্তানি আয়, থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়ছে না কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহের বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রয়োজনে সিএনজি ও বাসাবাড়ির গ্যাসের মূল্য সমন্বয় করারও পরামর্শ দেন তারা। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। শিল্প খাত না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যায়। দেশের সার্বিক অর্থনীতিতে এর চরম বাস্তবতা থাকলেও গ্যাস ও বিদ্যুৎ সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প খাত। তথ্য বলছে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, এর বিপরীতে মিলছে ২৮০ কোটি ঘনফুট। এর মধ্যে গ্যাস ক্ষেত্রে উৎপাদন হচ্ছে ২০০ কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে পাওয়া যাচ্ছে ৮০ কোটি ঘনফুট। শিল্পে গ্যাসের চাহিদা ১০০ কোটি ঘনফুট, যদিও পাচ্ছে ৬০ কোটি ঘনফুট। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে পোশাক শিল্পের উৎপাদন। সক্ষমতা থাকার পরও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে পোশাক খাতে ৩০ থেকে ৩৫% উৎপাদন কমেছে। উদ্যোক্তাদের দাবি, জ্বালানি সংকটের কারণে এবছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ২০০টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও অনেক কারখানা। গ্যাস সংকটের কারণে আমার যে র মেটেরিয়ালস, ফ্যাব্রিক্স, ইয়ার্ন, এটা আমরা সময় মতো পাচ্ছি না। ফলে এই জায়গাটা বিলম্বের কারণে আমি কিন্তু টাইমলি শিপমেন্ট করতে পারছি না। অর্থাৎ যে অর্ডারগুলি আমি হাতে পেয়েছি সেটাও সময় মতো যদি আমি করতে না পারি, তাহলে বায়ারদের মধ্যে একটা কিন্তু অনাস্থা তৈরি হবে। হিসাব বলছে ২০২০-২১ অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ১০.২৯% থাকলেও গত অর্থ বছরে কমে গিয়ে তা দাঁড়ায় ৬.৬৬%। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে ১৫%। আর ২০২২-২৩ থেকে ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি আয় কমেছে প্রায় $২.৫ বিলিয়ন। এত ক্ষতির কারণ কেবলই গ্যাস ও বিদ্যুৎ সংকট, দাবি উদ্যোক্তাদের। গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারেন, আমরা রপ্তানি প্রবৃদ্ধি করব এবং তাতে প্রচুর ফরেন কারেন্সি আসবে। শুধু পোশাক খাতেই নয়, স্টিল কারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে ২৫ থেকে ৩০%। সিরামিক কারখানাগুলোতেও উৎপাদন নেমেছে অর্ধেকে। এই সংকট কাটাতে ভিন্ন ভিন্ন কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাসাবাড়িতে গ্যাস দেয়া এবং সিএনজিতে গ্যাস দেয়া, এই দুটো ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে একটি ব্যাপার। সেখানে আমরা কমিয়ে আনতে পারি কিনা সরবরাহ। আগামী ২০৩০ সালে গ্যাসের চাহিদা দাঁড়াবে ৪৩০ কোটি ঘনফুট। এই চাহিদা মেটাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পোশাক খাতের উৎপাদনের সবচেয়ে বড় শক্তি জ্বালানি, যার সংকট চলছে দীর্ঘদিন ধরে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানির সরবরাহ যদি নিশ্চিত করা যায় তাহলে একদিকে যেমন বাড়বে উৎপাদন, অন্যদিকে বাড়বে রপ্তানির লক্ষ্যমাত্রা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বড় কারণ বকেয়া বেতন আর বেকার সমস্যা, এমনটাই মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। তিনি বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই কারখানার গেইটে আন্দোলন করছে। গতকাল রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। গেল ১৫ বছরের শাসনামলে নানা দাবিতে উত্তাল হয় পোশাক কারখানাগুলো। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, এসব আন্দোলনের মূলে রয়েছে বকেয়া বেতন ও কারখানা অটোমেশনে চাকরি হারানোদের ক্ষোভ। এই যে জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে এবং তারা কিন্তু ওইখানেই আছে। আমাদের সংস্কৃতি একবার ঢাকায় আসলে আর গ্রামে ফিরে যাই না আমরা, খুব ভালো অবস্থা না পড়লে। বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে যন্ত্রের ব্যবহার বাড়ানোকে উৎসাহিত করলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। আমরা এমন একটা প্ল্যান করা যাতে আমাদের স্থানীয় যে দক্ষতা, সেই দক্ষতার উন্নয়ন করে একটা ভালো চাকরিতে দেওয়া যায়। সেমিনারে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা
শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। এতে দেখা যায় জেলার 38% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা বঞ্চিত, 53% নারী কাজের সুযোগ পাচ্ছে না। সুন্দর লাইভলিহুডের মাধ্যমে সুন্দর ভবিষ্যতের জন্য গবেষকরা বলেন, ঢালাওভাবে জাতীয় নীতি তৈরির কারণে জেলা ভিত্তিক তরুণীদের কোনো সুফল মিলছে না। সামগ্রিকভাবে তরুণীদের ভিতরে কিশোরগঞ্জের লেবার মার্কেটে পার্টিসিপেশন বা জব সিকার আমরা পেয়েছি মাত্র 34%, এবং মাত্র এমপ্লয়েড যারা কাজে রয়েছেন এদের সংখ্যা মাত্র 17%, এবং কোনো ধরনের জবে নেই এই ধরনের তরুণী বা কিশোরীর সংখ্যা, তরুণীদের সংখ্যা হচ্ছে প্রায় 53%। সুতরাং বুঝতে পারছেন যে অর্ধেকের চেয়ে বেশি সংখ্যক তরুণী তারা জব মার্কেটে অ্যাপ্লাই করেন না, ঢোকার চেষ্টাই করেন না। আলোচনায় বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে নারীদের জন্য কার্যকর নীতি গ্রহণ করতে হবে। সুবিধা ফ্যাসিলিটিস কি আছে নারী বান্ধব করার জন্য সেগুলো আমাদের একটু ভাবতে হবে। বৃত্তিমূলক শিক্ষা সংস্কার, কর্মসংস্থান ও শ্রমিকের জীবনমান উন্নয়নে মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। একটা মনিটরিং সেল থাকা খুব। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সংবাদ বিশ্লেষণে আজকে কথা বলতে চাই পোশাক ও বস্ত্র খাতে সংকট সম্ভাবনা নিয়ে। আমরা শুরুতে রিপোর্টে দেখছিলাম যে কারখানা বন্ধ হয়ে যাওয়া সহ শ্রমিক অসন্তোষের যে ঘটনাগুলোর বিবরণ, তা নিয়ে এবারে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পোশাক বস্ত্র খাতের একজন উদ্যোক্তা মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমরা স্বাগত জানাতে চাই খোরশেদ আলমকে। খোরশেদ আলম, বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখছিলাম। শুরুতে আপনার কাছ থেকে যে প্রশ্নটি রাখতে চাই, এই মুহূর্তে আসলে বস্ত্র খাতের সব থেকে বড় সমস্যা, যেটি নিয়ে আপনারা অনেকদিন ধরে আলোচনা করে আসছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি। সেই জ্বালানির ক্ষেত্রে আমরা রিপোর্টেও দেখছিলাম যে চাহিদা এবং যোগানের যে ব্যবধান, সেই ব্যবধানটাও আসলে রিপোর্টে স্পষ্ট। এই মুহূর্তের পরিস্থিতি আসলে যদি আমাদেরকে একটু বলতেন যে উৎপাদন পরিস্থিতি, সক্ষমতার কতটুকু আসলে আপনারা ব্যবহার করতে পারছেন। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি দেখেন, আপনি বহুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতেছেন এবং আমরা বলতেছি। এখানে সমস্যাটা হলো কি, যে গ্যাস যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে গ্যাস এবং বিদ্যুৎ আমাদের সরবরাহ করতেছেন, এইখানে জ্বালানি মন্ত্রণালয়ের কোন রকমের নীতি নাই। একটা নীতিমালা থাকা দরকার। সারা বিশ্বে আপনি দেখবেন যে এই শিল্পর জন্য জ্বালানি মন্ত্রণালয় বলেন, বিভিন্ন মন্ত্রণালয় একটা নীতিমালা থাকে। আমাদের দেশটা কিন্তু এই আজকে শিল্পে যে উন্নতি হয়েছে, এটা কিন্তু একমাত্র হয়েছিল এই গ্যাসের জন্য। সহজলভ্য গ্যাস ছিল এবং সহজলভ্য আমাদের শ্রমিক ছিল, যার জন্য এই ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, যতগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপমেন্ট করেছে, সেই সময় থেকে তখন থেকেই এই গ্যাসের এবং জ্বালানির সমস্যা আমাদের কখনো ছিল না। যার জন্য দিন দিন মানুষে এইখানে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি করার জন্য পাগল হয়ে গিয়েছে যে কিভাবে আমরা এই রপ্তানিমুখী শিল্পকে আরো বড় আকারে করতে পারবো। এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে আমরা টেক্সটাইলের উপরে $22 বিলিয়ন আমাদের এই টেক্সটাইল খাতে আমরা ইনভেস্ট করেছি। আপনি জানেন যে সর্ববৃহৎ সবচেয়ে বেশি আমাদের গ্যাস লাগে এই টেক্সটাইল খাতে, যারা আমরা কাপড় সুতা পণ্য করি এবং যেখানে আমাদের ভ্যালুয়েশনটা অনেক বেশি। কিন্তু আমরা দেখেন আজকে কয়েক বছর যাবতীয় আমরা এই গ্যাস সম্বন্ধে বলতেছি যে আমাদের গ্যাসের সংকট দেখা দিয়েছে। তখন যদি আমাদের জ্বালানি মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হতো যে হ্যাঁ দেওয়া হয়েছে, আমরা আপনাকে আর গ্যাস দিতে পারবো না, আবার আগামী 5 বছর দিতে পারবো না, 10 বছর দিতে পারবো না, আমাদের যদি একটা ইন্ডেকশন দেওয়া হতো, আমরা কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো করতাম না। আপনি জানেন যে বহু মালিক আপনি নতুন নতুন আধুনিক শিল্প মেশিনারি ইম্পোর্ট করেছে, কি জন্য? গার্মেন্টস এর ফিডব্যাক দিবে, ফরেন কারেন্সি ইম্পোর্ট করবে, এই উদ্দেশ্যে তারা করেছে, কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে। এখন কি হয়েছে, আপনি ধরেন যারা ইন্ডাস্ট্রি গুলা জন্য সেট আপ করেছে, ব্যাংকের থেকে লোন নিয়েছে, যখন তারা এই লোনটা নিল, নেওয়ার পরে দেখা গেছে কিছু কিছু ফ্যাক্টরি 7 বছর পর্যন্ত গ্যাস পায় নাই। এখন উনার এই যে লোনের টাকা, তখন উনি মনে করেন $80 এই মেশিনারি গুলো ইম্পোর্ট করেছে, এখন উনি পেমেন্ট করতে করতে 120 টাকায় চলে আসছে। আপনি দেখেন এখানে তার প্রজেক্ট ভ্যালু 40% ডিফারেন্স হয়ে গেছে। এখন তাকে ডলারে দিতে হচ্ছে 125 টাকায়। আজকে যদি ওই সময় আপনার এই যে গ্যাসটা পাওয়া যেত, উনি উৎপন্ন করে ব্যাংকের টাকাগুলো দিতে পারতেন, এই প্রজেক্ট ভ্যালুটা তখন মনে করেন 500 কোটি টাকা, 500 কোটি থাকতো, এখন সেটা আজকে 800 কোটি টাকা হয়ে গেছে। তো এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলি,
যে আমাদের গ্যাসের এবং বিদ্যুতের জন্য আমাদের একটা জ্বালানি নীতি দরকার। এতবার বলতেছি, এত কথা বলতেছি, বিশ্বাস করবেন বলতে বলতে এই কথা মনে হয় যে কয়েক হাজার বার বলা হচ্ছে, কোনো কেউ এটা ব্যাপারে বলতে চায় না যে জ্বালানি যে নীতিমালা কি, তারা কি বোঝেই নাকি বুঝতে চায় না। আপনাকে জ্বালানি নীতিমালা হইলো, দেখেন আমার এখানে শর্ট করেছে, গ্যাস টাই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বিগত যে আমাদের সরকার ছিলেন তখন ওইখানে আপনি জানেন যে আমাদের উপদেষ্টা ছিলেন শফিক আলম সাহেব, উনি বলেছিলেন যে ঠিক আছে আপনারা গ্যাসের মূল্যটা বাড়াই দেন, আমরা আপনাকে এলএনজি ইম্পোর্ট করে দিই। সেই ধরেন 12 টাকা থেকে 16 টাকা, 16 টাকা 30-31 টাকা পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোন রকমের গ্যাস এখানে আসে না। যাই হোক, এখন যে অবস্থা 40% মিলগুলার, আমাদের মিলগুলো এখন 40% প্রোডাকশন কম হচ্ছে। এখন এই যে 40% প্রোডাকশন কম হচ্ছে, কোনো কোনো জায়গায় গ্যাস কম, এবং এই গ্যাস না থাকাতে এই ফ্যাক্টরি গুলা চলতে পারতেছে না, তারা সময় মতো বেতন দিতে পারতেছে। যার জন্য আজকে দেখেন এখানে একটা শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, অনেক মিল বন্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ রিপোর্টে আপনাদের কাছে আছে, আপনারা সবাই জানেন। তো এখন যে আমাদের যে জিনিসটা দরকার, আমরা একটা নীতিমালা চাই, আমাদের আপনি কতদিন পর্যন্ত গ্যাস দিতে পারবেন, কত মূল্যতে দিবেন, এইগুলো আমাদের একটা নির্ধারণ করে দেন। আর না হলে এই বস্ত্র শিল্পটা এই বাংলাদেশে আর টিকবে না, এবং এই শিল্পে যারা ব্যাংকের টাকা নিয়েছেন তারা টাকাও দিতে পারবেন না, শ্রমিক আন্দোলনেও ভাঙচুর হবে, দেশের একটা বদনাম হবে। এই মুহূর্তে আমাদের দরকার যে গ্যাস এবং বিদ্যুৎটা একটু এর ভিতরে গত সপ্তাহে বা 10 দিন আগে আমরা দেখছিলাম যে গ্যাসের একটুখানি উন্নতি দেখা গিয়েছে, হঠাৎ আবার সেই জিনিসটা চলে গেছে। এখন এইটাতে তো আমাদের চলবে না, আমাদের আপনি জানান দিতে হবে যে আপনার এখানে আগামী 1 মাস পর 2 মাস পরে আপনি গ্যাস পাবেন। তবে এখন পাচ্ছি কত দেখেন, আমার এখানে আমি বিলটা দেখলাম যে এর আগে আমার এখানে 31% তারাই বিলে রেখেছে গ্যাস সরবরাহ কত 31%। কত জি জি, আমি আপনাদের গ্যাস সংকটের বিষয়টি তীব্র সেটি আসলে বোঝা যাচ্ছে আপনার কথাতেই। একটু বলবেন কিনা যে আমরা সিপিডির একটা সেমিনারে আমরা দেখলাম যে রিপোর্টটি আমরা পরে গতকালকের যে আয়োজন, সেখানে তারা দেখেছি যে শ্রম সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন সুলতান উদ্দিন মাহমুদ, তিনিও কিন্তু দাবি করলেন এই যে এক ধরনের শ্রমিক অসন্তোষ আমরা লক্ষ্য করছি, তারা বেতন বকেয়ার দাবিতেই তারা নেমেছেন, এই ধরনের একটা দাবি তুলেছেন। মোটা দাগে আসলে এই শিল্পের যে অস্থিরতা সেটি কি আগের থেকে একটু কমে এসেছে মনে করেন কিনা? এই ধরনের ঘটনাগুলো কেমন দেখছেন, এবং এটির কারণ কি আসলে আপনারা একমত পোষণ করেন এই একই কারণ যে শুধুমাত্র বেতন বকেয়ার দাবিতেই এটি হচ্ছে? না, এটার কারণটা এখন হয় কি কিছু মিলে আছে, এটা সত্যি। আমার দৃষ্টিতে মনে করেন 5% থেকে 10% মিল আছে, তারা দিতে মতন বেতন দিতে পারতেছে না। এটার 2টা কারণ হতে পারে। যেমন একটা কারণ আমি বলি যে হয়তো তার উৎপাদন যেটা টার্গেট ছিল সে টার্গেট মতো উৎপাদন করতে পারে গ্যাস এবং বিদ্যুতের সংকটের জন্য, সেখানে একটা আছে সাইড যে এটার জন্য এটা হয়েছে। দ্বিতীয়ত হলো যে ওনার ব্যবসার যদি ঘাটতি থেকে থাকে, অর্ডার ছিল না বা কোনো কারণবশত এটা হয় নাই। তৃতীয়ত হলো যে ওনার মিলে কোনো হয়তো ঝামেলা ছিল না, কিন্তু পার্শ্ববর্তী মিলে তার এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই শ্রমিকরা এসে এই মিলটা বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু এই শ্রমিকদের আন্দোলনটা যে কোনো মিলে সীমাবদ্ধ না। মনে করেন যে আপনার মিলে শ্রমিকরা বেতন পাবে, কত পার্সেন্ট পাবে, ধরেন এত পার্সেন্ট পাবে। তারা কি করতেছে, আপনার মিলটা বন্ধ করে পাশের মিলগুলো আবার বন্ধ করে দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এইখানে যে জিনিসটা আছে এটার জন্য ধরেন আলোচনার ভিত্তিতে আমরা দেখি যে সারা দুনিয়াতে কিন্তু আন্দোলন হয়, শ্রমিক আন্দোলন সব দেশে আছে কম বেশি, সেগুলো হয় আলোচনার মাধ্যমে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে এটা দুঃখজনক, যে আমার এখানে যদি যে জিনিসটা হয় যে ঠিক আছে আপনারা আসেন, আপনার সঙ্গে বেতন দেওয়ার ব্যাপারে হয়তো টাইম নিবে বা দিবে বা অল্প করে দিবে, তো টাইম মতো বেতন না দেওয়া খুব কষ্টকর। কারণ হচ্ছে শ্রমিকরা ধরেন আপনার যেখানে বাসা ভাড়া থাকে 7 তারিখে তাদের বাসা বা ভাড়া দিতে হয়, যখনই কি ভাড়া দিতে না পারে তখন আপনার বাড়ির মালিক তাদের সঙ্গে নানান রকম কথা বলে, এটা দুঃখজনক। তবে সেই জিনিসটা খুবই নগণ্য, সেই জিনিসটা খুবই নগণ্য। কিন্তু আমাদের দেখতে হবে আসলে কোন মিলে হয়েছে, কোন মিলটা বন্ধ থাকার কথা, পাশের আরো 8টা মিল 7টা মিল কেন বন্ধ হয়েছে, এটার পেছনে কোনো ইন্ধন আছে কিনা বা অন্য কোনো লোকজন আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো একটা স্পষ্ট প্রমাণিত যে এখন সরকার পরিবর্তনের পরে এখানে 2টা গ্রুপ হয়ে গেছে। আপনি জানেন জুট ব্যবসায়ীদের, এই জুট ব্যবসায়ীরা অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই শ্রমিকদের ব্যবহার করে।
এখন দেখা গেছে আগে একটা গ্রুপ এখান থেকে জুট নিয়ে যেত, জুটগুলো নিয়ে যেত মালিকের কাছ থেকে, অনেক সময় জোর করে নিয়ে যায়, অনেক সময় কিছু পয়সা দেয়, এভাবে একটা চাঁদাবাজির মতো ছিল। যখন আগে এই সরকার আমাদের পরিবর্তন হলো, তখন দেখা গেল আরেকটা গ্রুপ সেই গ্রুপকে বিতাড়িত করে আরেকটা গ্রুপ এখানে আসে। এই দুটা গ্রুপের ভিতরে দ্বন্দ্বের একটা বড় কারণও আমি মনে করি এই শ্রমিক আন্দোলনের পিছনে জড়িত। এরা উস্কানি দিচ্ছে এই গ্রুপে, হয়তো দেখা গেছে মালিক বলছে ঠিক আছে তুমি সরকার নতুন আসছে, তুমি এই গ্রুপে তুমি এখন যুক্ত নিও। আগের গ্রুপ বলতেছে যে না আপনি এখান থেকে যুক্ত নিতে পারবেন না, তাদের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হিসাবে তারা এই শ্রমিকদের ভিতরে গিয়ে আন্দোলন করে, তারা গিয়ে ভাঙচুর করে। আপনি যদি একটা জিনিস বিচার করেন এবং সূক্ষ্মভাবে তদন্ত করেন, দেখবেন যে ফ্যাক্টরি যারা শ্রমিক, সত্যিকারের যারা শ্রমিক, তারা কখনো মিলের ভিতরে কোনো মেশিন যন্ত্রপাতি এগুলা তারা ভাঙবে না। আমি বিশ্বাস করি না যে একটা শ্রমিক গিয়ে তার ফ্যাক্টরির মেশিন ভাঙতে পারে। এটা ভাঙতেছে কারা? ওই যে দুই পক্ষ, এদের সুযোগ দিয়ে দুই পক্ষ দিয়ে এই মেশিন গুলো ভাঙতেছে, কোনো মেশিন আগুন দিচ্ছে, এই ধরনের কাজগুলো হচ্ছে। তবে এই জিনিসগুলো মনিটরিং করার জন্য বা তদারকি করার জন্য যে গোয়েন্দা বিভাগের কাজ ছিল, আমাদের গোয়েন্দা বিভাগ আমি যদি মনে করি ওনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই। কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, এই জিনিসগুলো তারা এতদিনে ফাইন্ড আউট করতে পারতেন এবং আমাদেরকে বলতে পারতেন এই সমস্যাগুলা সুন্দরভাবে। যেমন সিপিডি বলতেছে যে জিনিসগুলা, এগুলো কিন্তু প্রমাণ লাগবে যে আসলে তারা তাদেরকে নিয়ে আলোচনা করে এটা বের করা হবে। জি নিশ্চয়ই, আপনি সুনির্দিষ্ট বিষয়গুলো আসলে ব্যাখ্যা করলেন। আমরা একটু জানতে চাইবো যে মোটা দাগে শিল্পের সংকট এবং এখন যদি সম্ভাবনার কথায় আসি, যে এখন মোটা দাগে যে পরিস্থিতি রয়েছে, আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যাচ্ছি। সার্বিকভাবে আমরা দেখছিলাম যে রিপোর্টেও ক্রয়াদেশ হারানোর একটা শঙ্কা, অন্যদিকে জ্বালানি সংকট রয়েছে, এখন যে শ্রমিকদের এক ধরনের অসন্তোষের যে পরিস্থিতি, সার্বিকভাবে উত্তরণের পথটা আসলে কি হতে পারে, সেটি কি মনে করেন একজন উদ্যোক্তা হিসেবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে অর্ডার কমে যাচ্ছে, এখানে আমার দ্বিমত আছে আপনার সঙ্গে একটু। এটা হলো কি, অর্ডার কমে যাচ্ছে বলতে আমাদের এখান থেকে, আমাদের বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট গুলা বানানো হয় এবং রপ্তানি করা হয়, এগুলা কিন্তু অন্য কোনো দেশে বানায় না এত কম দামের কাপড়। এগুলা মনে করেন আপনার অর্ডার যাবে কোথায়, ভিয়েতনাম যেতে পারে বা পার্শ্ববর্তী দেশে যেতে পারে। এখন যেমন আপনার লেবানন গার্মেন্টস ফ্যাক্টরি করতেছে, কিন্তু আমাদের এখানে যে স্বল্প মূল্যে কাপড়গুলা, এগুলো কিন্তু বিশ্বে অন্য অন্য দেশে দেয় না। ভিয়েতনামে একটা শার্ট বিক্রি করে মিনিমাম $15, আমাদের বাংলাদেশে সেই কম দামের কাপড় নেয় তারা $7। কিন্তু ওইখানে তো তারা কম দামের কাপড় বানাবে না, দিবেও না। আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে, এখানে উন্নয়ন যে করবেন আপনি, এই আমাদের এক্সপোর্ট বাড়াবেন বা আপনি ব্যবসা ভালো করবেন, আরো উন্নতি করবেন, সেটার পিছনে বড় বাধা আমি মনে করি যে আমাদের দেশে এই যে গার্মেন্টস মালিক, গার্মেন্টস পক্ষ এবং যারা ক্রেতা, আমাদের যে বায়ার, এদের মধ্যে একটা গ্রুপ আছে মধ্যখানে। গ্রুপ বলতে কারা? এটা মধ্যবিত্ত একটা শ্রেণী আছে, যাদেরকে আপনি বলতে পারেন বাইং হাউস বলতে পারেন, বা ওই দেশের কোনো প্রতিনিধি থাকতে পারে, বিদেশি প্রতিনিধি আছে, যারা ওই বায়ারদেরকে আমাদের কাছে নিয়ে আসে। এখানে একটা বড় রকমের বিদেশি বলতে বিভিন্ন দেশের, ধরেন আপনার আছে এক্সপার্ট আছে, যারা আপনাকে এই সওদাটা করার জন্য সহযোগিতা করবে, বা একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে আছে। এদের একটা বড় রোল আছে এখানে। তারা কিন্তু ইচ্ছা করলে আপনার অর্ডারটা অন্যখানে দিতে পারে। আর এদের কাজটা হচ্ছে কি, এরা দেখে যে আপনার এখান থেকে কত সস্তা জিনিসটা কিনা যাবে। অনেক মিল আছে, আপনি বিশ্বাস করবেন না, তারা লাভ করতে পারে না, তবু তারা বিক্রি করে। এখন এখানে দেখা যায় যে যারা মধ্যবিত্ত, তারা কি করে, মধ্যখানে আছে বাইং হাউসের লোকজন, তারা কি করে, এই বাইং হাউসে যায়, এই বাইং হাউস কত সস্তায় কিনা যায়, এরকম একটা কম্পিটিশন নিতে লাগাই দেয় এত সস্তা বেচার জন্য, যার জন্য বাধ্য হইয়া অনেকে আপনার এই লস দিয়ে অর্ডারটা নিতে হয়। তবে এখন এগুলো অনেকগুলো পরিকল্পনা আছে এর পিছনে। এই পরিকল্পনা করতে হলে আপনাকে কয়েকটা গ্রুপ নিয়ে বসতে হবে। যদি আপনি শুধু মিল মালিক নেন, আমার দ্বারা আপনি সলভ করতে পারবেন। আমি আমার দুঃখ বলবো, যিনি যারা বাইং হাউস, তাদের এখানে একটা বড় ধরনের আমি মনে করি ভূমিকা আছে। তারা আমাদের কাস্টমারকে বুঝাইতে পারে, আমাদের কাস্টমারদেরকে যারা বুঝে, যারা মধ্যবিত্ত থাকে, তারা নিয়ে আসতে পারে এবং করতে পারে। আমি দেখেছি, কিন্তু যদি সময় আমি বলি, আমাদের দেশে এখন দেখেন প্রতিটা গার্মেন্টস বা যেসব টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোকে আপনার কমপ্লেন্স করার জন্য প্রতিদিন দিবারাত্র আমাদের চাপ আসে। আমরা কি করতেছি, ইন্ডাস্ট্রি গুলোকে বিরাট বড় বড় করে অনেক টাকা ইনভেস্ট করে ব্যাংকের থেকে লোন নিয়ে আমাদের এই কস্টিং বাড়াচ্ছি। আমি আপনাকে বলি, আমি পার্শ্ববর্তী দেশে গিয়েছি কতগুলো ইন্ডাস্ট্রিতে,
তাদের এখানে তারা বলে যে আমাদের ফ্যাক্টরিতে কোনো বায়ার ঢুকতে পারবে না। তাদের ফ্যাক্টরি দেখেন কিসের কমপ্লেন্স, কিসের গ্রিন, আপনি মাথা নিচু করে ঢুকতে হবে ভিতরে, এরকম মানে ওয়াল আছে ছোট ছোট, যে ভিতরে কোনো কমপ্লেন্স বলতে কি কোনো ফ্যাক্টরি নিয়ে পড়ে না। কিন্তু তাদের বক্তব্য হলো তুমি আমার থেকে কাপড় নিবা, তুমি আমার গার্মেন্টস নিবা, আমার অফিসে আসবা, আমার অফিস থেকে দেখবা। এই জিনিসটা একটা জিনিস দেখার বিষয়। আমাদের যারা এখানে যারা মধ্যখানে আছেন, মানে বাইং হাউস আছেন, তারা কেন প্রতিটা বায়ারকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়, আমাদের সুপারিশ করে, আপনি কমপ্লেন্স করেন, আপনি গ্রিন হাউস করেন, আপনি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেন। এটার কারণটা কি? আমি টাকা ইনভেস্ট করবো, আমার কি দামটা বেশি দিচ্ছে? আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা জানি না। আপনি যদি কখনো পান, তাদের জিজ্ঞেস করবেন যে আমি যে এখানে একটা গ্রিন ইন্ডাস্ট্রি করলাম, আমার এখানে মনে করেন 100 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয়েছে এই কমপ্লেন্স এটা করার জন্য। এই বায়ার কি আমাকে 1 টাকা বেশি দিয়েছে? এটার দায় আমার এই প্রোডাক্টের দাম ছিল $12, এখন সে $15 দিবে না। আমরা ভুল করি, আমরা মালিকটা কি করি, ওই যে যারা মধ্যখানে আছে তাদের কথায় যা বলে তাই করি আমরা। ওনারা বলতেছে আরে আপনি গ্রিন হাউস করেন, গ্রিন ফ্যাক্টরি করেন। গ্রিন ফ্যাক্টরি করতে গিয়ে একজন দেখেন 100 বিঘা জমি কিনে গাছপালা করা হয়েছে, তার ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেছে, তার যে কস্ট ছিল 10 টাকা সেটা কস্ট হয়ে গেছে 12 টাকা। কিন্তু এখন বায়ার তাকে 1 টাকাও বেশি দেয় না। এসব বলার পিছনে যুক্তি আছে। আমরা মনে করি এই ধরনের যারা লোক আছে তাদের সঙ্গে বসা উচিত, কেন তারা কাজ উচিত, তারা বেতন নিবে। এবং এক একজন যারা মধ্যবিত্ত এখানে রয়েছেন বাইং হাউসের যারা ফরেন বায়ারদের রিপ্রেজেন্টেটিভ এখানে, তারা 6টা পর্যন্ত বোনাস নেয়। আপনি জিজ্ঞেস করেন, মালিক টাকা পাচ্ছে না, লস যাচ্ছে, কিন্তু উনাদেরকে 6টা বোনাস দিচ্ছে, কিন্তু আমার ম্যানুফ্যাকচারার কোনো পয়সা পাচ্ছে না। এগুলো কে দেখবে? আপনাকে দিতে যেতে হবে, ভিতরে যেতে হবে। এবং আপনারা কথায় কথায় গ্রিন হাউস করতেছেন, আমার মাথায় ঢোকেন। আমি বিদেশে গিয়ে দেখি, হংকং এ দেখেছি একটা বাসার ভিতরে পর্যন্ত তারা আপনার এই যে কোকোডাইট, এই টি শার্ট তারা বানাচ্ছিল এক সময়, ওই তাদের তো বলা হয়। আমরা কেন এত টাকা ইনভেস্ট করতেছি, জমি ব্লক করে রাখছি, শিল্প কারখানার দিকে মানে কিভাবে সুন্দর করা যায় এগুলোর পিছনে লেগে আছি, কিন্তু অন্য দেশের প্রশ্রয় পায় না। এগুলোর ব্যাপারে আমাদের একটা মনিটরিং করতে হবে। আমাদের একটা নিজস্ব, আমি যেটা বলি, পরিকল্পনা বা নীতিমালা প্রতিটা বিষয়, গ্যাস, বিদ্যুৎ এবং এই যে বায়ারদের সঙ্গে আমরা যে কথায় কথায় আমরা ইনভেস্ট করতেছি, কমপ্লেন্স করতে হবে। সারাদিন দেখবেন আপনি টিভিতে আলোচনা আসতেছে কমপ্লেন্স করতে হবে। আর ওই কমপ্লেন্স করার পরবর্তীতে আপনাকে বেনিফিটটা কি দিচ্ছেন? আমাকে ইনভেস্ট করে নেন 100 কোটি টাকা, আমার সুদ হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, আপনি তো 1 টাকা বাড়ান নেই। আপনারা আসেন, হ্যাঁ আমাকে কমপ্লেন্স করতে বলছেন, আমি কমপ্লেন্স করবো, আমাকে বেনিফিটটা কি দিবেন? আপনি অন্য দেশ থেকে নিচ্ছেন, ভিয়েতনামে তো বলেন না গিয়া যে আমাকে কমপ্লেন্স করে দেন। তারা তো তাদের ফ্যাক্টরি আমি একই রকম দেখতেছি আছে 10-20 বছর যাবত, কোনো পরিবর্তন নাই। আমরা কেন এইসব বড় বড় জমি কিনে বড় বড় জায়গা করে এই ধরনের সুযোগ সুবিধা করতেছি? এগুলো দেখার বিষয় আছে, অনেক কিছু আছে ঘাটতি। সর্বপ্রথম আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা আমরা মিল মালিক আছি, আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আমাদের সমস্যাটা কোথায় জানেন? আসল সমস্যা বললে আমার নিজেরও লজ্জা লাগবে, আমাদের অভিজ্ঞতা নাই। আমরা অন্যের নির্ভর হয়ে আমরা ফ্যাক্টরি করেছি। বিদেশে কিন্তু তা না। বিদেশের মালিক প্রতিটা জিনিস জানে যে আমার একটা গার্মেন্টসে যে মেয়েটা সেলাই করতেছে, সে 1 ইঞ্চিতে কয়টা সেলাই দিবে এটা কিন্তু সে জানে, সে নিজে গিয়ে দাঁড়ায় দেখে। সাউথ কোরিয়াতে যখনই আমি দেখি যে তাদের আপনার এই পোস্টের যে কাপড়গুলো বানাচ্ছে, মালিক গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমাদের মালিকটা কি করে? আমরা এখানে বসি, আমরা ফ্যাক্টরিতে যাই না, গিয়ে মানে দেখবো, নিজের জ্ঞান কিছু থাকা উচিত। আমি বলবো মালিকদেরকে, আপনারা মিল ফ্যাক্টরি যাই করেন, নিজে আগে কিছু শিখেন। আপনার সব যদি নির্ভরতা থাকে যে আমার এই সব লোক আমাকে করে দিবে, তাইলে এই দেশে ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন না, আপনার জন্য লাভজনক হবে না। আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, গার্মেন্টসের প্রতিটা আইটেমের উপর আপনার জ্ঞান অর্জন করতে হবে আগে। এই জিনিসটা কি দিয়ে বানাইলে কি হবে? আজকে ধরেন, আজকে চায়নার মতো দেশ, তাদের মনে করেন যে গার্মেন্টসে আপনার এক্সপোর্টের ভ্যালুয়েশন কত? প্রায় মোর দেন 78%। আর আমাদের দেশে কত? 30% ম্যাক্সিমাম। তো এখন কেন তাদেরটা কেন আর আমাদেরটা কেন? একই জিনিস প্রোডাক্ট, তাদের ভ্যালুয়েশন যদি 78% হয়, আমাদের কেন আপনার 30% হবে? আমরা কেন 50% দিতে পারবো না? কারণ হচ্ছে আমাদের বুদ্ধি। ওরা যেসব বুদ্ধি করে, ওদের যেসব জ্ঞান তারা আহরণ করে, যেসব বিষয় জানে, দেখেন ওইখানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সেখানে তারা আগে মাটিটা দেখে। বিশ্বাস করবেন আপনি, এই মাটিতে
এখানে আমার যে লোকজন, আমার যে পরিস্থিতি হবে, এখানে আমি ডাইং ফ্যাক্টরি করবো, এই মাটিতে আমার ডাইং এর জন্য পরিবেশ নষ্ট হবে কিনা বা এখানে করবো কিনা, তারা এইসব হলে না হলে অন্য জায়গায় চলে যায়। আপনি দেখবেন ওখানে সরকারের একটা নির্ধারণ করা আছে, এই এলাকায় তুমি কোনো ডাইং ফ্যাক্টরি করতে পারবে না, তোমার ডাইং ফ্যাক্টরি যেতে হলে আরেক জায়গায় যেতে হবে। আমাদের দুর্নীতি দেয়, যে যেখানে খুশি ডাইং ফ্যাক্টরি করতেছে, পরিবেশ দূষণ করতেছে, পানি আপনার নদীতে মিশাচ্ছে, তারপরে খালে মিশাচ্ছে, এই দূষিত হচ্ছে। কেন? আমাদের কোনো নীতি নেই। যদি নীতি করা হতো একটা এরিয়াতে, যেমন আমি প্রথম দেখছিলাম নেদারল্যান্ডে, দেখেন সেই শেষ করতে হবে আমাদের। জি জি, যদি শেষ মন্তব্য বলেন। জি, শেষ মন্তব্য। জি, শেষ মন্তব্য হলো আমাদের মালিকদেরকে নিজেদের জ্ঞান অর্জন করতে হবে, ফ্যাক্টরি করতে হলে পর নির্ভরতা কমাইতে হবে, যে আপনি সবকিছু আপনার সব ডিএম বা এসডিএম বা বিদেশি লোকেরা যারা মধ্যবিত্ত আছে এদের প্রতি আপনার এটা কমাইতে হবে। মানে কাজটা নিজের দায়িত্ব একটু বেশি নিতে হবে, নিজে বসতে হবে এবং সরাসরি বায়ারদের সঙ্গে কথা বলতে হবে। সরাসরি আপনি যে বাইং হাউস যারা আছে এগুলো বন্ধ করে আপনি নিজে চলে যাবেন, সাথে সাথে কথা বলবেন, শ্রমিকদের সাথে 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 নিজেরা কথা বলবেন। আপনার ফ্যাক্টরিতে গন্ডগোল, আপনি দেন কাকে 4-5 জন লোককে দেন, যে তোমরা গিয়ে কথা বলো। কেন? আপনি গেলে কি হচ্ছে? আপনি যে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। অনেক ধন্যবাদ জানাই। জি জি, অনেক ধন্যবাদ খোরশেদ আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই নতুন করে সমন্বিতভাবে এই কাজগুলো করবার চেষ্টা করবেন, যেন পোশাক এবং বস্ত্র খাতে নতুন করে শৃঙ্খলা ফেরানো যায়, গতি ফেরানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে বিটিএম এর পরিচালক খোরশেদ আলম যুক্ত ছিলেন, কথা বলছিলেন পোশাক ও বস্ত্র খাতের চ্যালেঞ্জ, সংকট, সম্ভাবনা নিয়ে। এবারে যাচ্ছে অন্যান্য সংবাদে। এই মুহূর্তে রাজধানীর এলিফ্যান্ট রোডে কথা বলছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে। কম থাকে, অ্যাডাপ্টেশনে বেশিরভাগই আসে হচ্ছে রিসার্চ প্রপোজাল। তারপরে আবার কথা বলবো, রিসার্চের জন্য 10 কোটি টাকা দিচ্ছিলেন, রিসার্চের তো কোনো ফল হয় নাই। তার থেকে যদি আমি বলি আমি সোলার লাইট লাগিয়ে দিচ্ছি, সোলার লাইট গুলো গুনে বলবে সোলার লাইট গোনা গেছে। তো আমার মনে হয় যে পয়েন্ট গুলো ভালো। আমরা জলবায়ু পরিবর্তনের ফান্ডের ক্ষেত্রে আমার যিনি পূর্বসূরি ছিলেন তিনি কিছু গাইডলাইন দিয়ে গেছেন। ওই গাইডলাইন গুলোর কারণে অনেক অযৌক্তিক অবান্তর প্রস্তাবনা আমরা বাছাই করতে পেরেছি, মানে ওরা যোগ্যতাই পায়নি। বাকি যেগুলো এসেছে তার মধ্যে আসলে অ্যাডাপ্টেশন মিটিগেশন মিলেছিল। এবার মাত্র আমরা 7টা প্রকল্পকে দিতে পেরেছি। নানান জামাডোলে অনেকে আবেদনও করতে পারেননি। এই 7টার মধ্যে 7টাই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে যদি ফেনী থেকে প্রপোজাল এসছে যে কেমন করে লবণ সহিষ্ণু খাদ্য উৎপাদনে যাওয়া যায়, সেই রিসার্চটা তারা করবে। কিন্তু আমাদের ক্লাইমেট ফান্ডে আমরা আসলে 50-50 যেটা ইন্টারন্যাশনালি দাবি করি, সেটা দাবি করব কিনা সেটা একটা আলোচনার বিষয়। দাবি করলে তার সুবিধাগুলো কি, দাবি আর আমরা এখন যেভাবে চলছি সেভাবে চললে তার সুবিধাগুলো কি, এই সবগুলো একসাথে মিলে একটা আলোচনা করলে আমার মনে হয় যে এটা একটা সন্তোষজনক পর্যায়ে যাবে। আমি আমার সহকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব জলবায়ু পরিবর্তনের ফান্ডটা নিয়ে, যেহেতু আমরা নতুন করে দায়িত্ব নিয়েছি, আমরা যদি ওই আগের গাইডলাইনটা, যেটার কারণে আসলে অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় প্রকল্প আমরা বাতিল করতে পেরেছি, যদি আমরা সত্যি মনে করি যে আমাদের বেশি টাকাই অ্যাডাপ্টেশনে যাওয়া দরকার, আমরা সেটা করব। কিন্তু আসলে 10 কোটি টাকার সিলিংয়েই তো দিই, 10 কোটি টাকা দিয়ে খুব বেশি অ্যাডাপ্টেশন হবে না। অ্যাডাপ্টেশনটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেখানে 10 কোটি টাকা দিয়ে খুব বেশি কাজ হবে না বলে আমার ধারণা। আমরা প্ল্যানের কথা আমি আর প্ল্যান শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মিনিস্ট্রিতে আসলেই একটা বলে একটা প্ল্যান করতে হবে, একটা ওয়ার্কশপ করতে হবে, একটা প্রজেক্ট করতে হবে, প্ল্যানের পর প্ল্যান। এই প্ল্যানগুলো বাস্তবায়নের আসলে আমি আর কোনো তেমন উদ্যোগ দেখি না। আসলে মিনিস্ট্রি তো টেকনিক্যাল কাজটাই করবে। মিনিস্ট্রির কাজ মাঠে গিয়ে গাছ লাগানো না, মিনিস্ট্রির কাজ মৎস্য চাষ করা না। কিন্তু কথা হচ্ছে যে আমরা মিনিস্ট্রিকে অ্যাক্টিভিজমের জায়গায় দেখতে চাই। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি তো টিপিক্যাল ব্যুরোক্রেটিক মিনিস্ট্রি হলে চলবে না, তাকে অ্যাক্টিভিজমে যেতে হবে, তাকে দেখাতে হবে সে মাঠে আছে। তো এখন আমাদের এত প্ল্যানের কথা, এত প্ল্যান আমি শুনি, কিছু বললেই আমার টেবিলের সামনে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, কিছু বললেই আমার টেবিলের সামনে একটা কর্ম পরিকল্পনা, কিন্তু এগুলোর আর বাস্তবায়ন হয় না। এবার যাই আমি বাস্তবায়নের দিকে।
আপনার দর্শক, আমরা শুনছিলাম সৈয়দ রেজওয়ান হাসান কথা বলছিলেন পরিবেশ জলবায়ু বিষয়ে। যাচ্ছে অন্যান্য সংবাদে। এই মুহূর্তে আমরা যেতে চাই চট্টগ্রামে। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় অবস্থান করছেন বাজারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানতে। জয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, চালের বাজার সহ অন্যান্য যে জরুরি ভোগ্যপণ্য রয়েছে, সার্বিকভাবে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামে যেহেতু আপনি রয়েছেন, সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন এবং দাম পরিস্থিতি। ধন্যবাদ বাবু কামরুজ্জামান। আমি যে বাজারে আছি দেখতে পাচ্ছেন যে চাল সাজিয়ে রাখা হয়েছে, চালের কোনো কমতি আমরা দেখছি না। একটু আগে পাহাড়তলী বাজারে আমরা ঘুরে দেখেছি, যেখানে সবচেয়ে বড় চালের পাইকারি বাজার নামে খ্যাত পাহাড়তলী আর চাকতাই, সেখানেও চালের কোনো কমতি দেখা যায়নি। দেখতে পাচ্ছেন নানা রকমের চাল আমরা দেখছি এখানে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু সব ধরনের চালের দাম এখন অনেক বেশি। এই যে ফাইজম চাল, যে সেদ্ধ চাল, এটি কেজি তারা বিক্রি করছে 65 টাকা কেজিতে তারা বিক্রি করছেন, সর্বনিম্ন বলতে চাচ্ছে তারা এটি। আর অন্য যে চালগুলো আছে সব ধরনের চাল 70 টাকার নিচে বিক্রি করছে না। পাহাড়তলী বাজারে আমরা দেখেছি সেখানেও দাম বেড়েছে, বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত বাড়িয়েছে। খুচরা বাজারে এসে দেখা যাচ্ছে এখানেও কিন্তু চালের দাম আরও বেশি বিক্রি করা হচ্ছে। তার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যেহেতু রমজানের বাকি আর বেশি দিন নেই, তো রমজানে আমরা দেখছি এখানে অন্যান্য যে পণ্যগুলো আছে সব ধরনের পণ্য এখানে সাজিয়ে রাখা হয়েছে, ছোলা থেকে নিয়ে জিরা থেকে নিয়ে। তো এগুলোর দামও অনেক বেড়ে গেছে, ছোলার দাম আবার বাড়তে শুরু করেছে, যেখানে খাতুনগঞ্জের বাজারে দুদিন আগেও দাম কিছুটা কম ছিল। তবে খুচরা বাজারে এসে আমরা দেখছি তারা 130 টাকা কেজিতে তারা ছোলা বিক্রি করা হচ্ছে, জিরা বিক্রি করা হচ্ছে 800 টাকার উপরে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে মশলার দামও বেড়েছে, মসুর ডালের দামও কিছুটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পেঁয়াজের দাম আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে, যেখানে 100 টাকার উপরে তারা বিক্রি করেছিল পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু আমরা দেখছি 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। শুকনো মরিচের দামও কিছুটা কমেছে। তো সব মিলে বলা যায় যে কোনো পণ্যের দাম কমেছে, আবার বেশিরভাগ পণ্যের দাম কোনো উদ্যোগতি, যেখানে মনিটরিং করার কথা রয়েছে নিয়মিত জেলা প্রশাসন ভোক্তা অধিকার, তারা সেখানে কিন্তু নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে না বলে মনে করছেন ভোক্তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে বাবু কামরুজ্জামানের কাছে। জয়, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ার্ডের সময় হলো একটা বিরতি নেবার, ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ার্ডে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু আজকে পুঁজিবাজারের লেনদেন চলছে। আমরা দেখে নেব এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আজকে কিন্তু এরই মধ্যেই বেলা 1:30 পার হয়ে গেছে, 39 পয়েন্ট বেড়েছে, 39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5218 পয়েন্টে। এবং সরিয়া সূচক যেটি রয়েছে সেটিও কিন্তু 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1164 পয়েন্টে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1924 পয়েন্টে। এরই মধ্যেই বেলা 1:30 নাগাদ আমরা যে লেনদেন দেখতে পাচ্ছি 321 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যদিও খুব বেশি লেনদেন আসলে হয়নি। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখছি যে আজকে কিন্তু 2% শেয়ারের দর বেড়েছে, অর্থাৎ 246টির দাম বেড়েছে, 77টির দর কমেছে, আর অপরিবর্তিত আছে 71টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সার্বিকভাবে পুঁজিবাজার আমরা একটা ঊর্ধ্বমুখী সূচকের যে ঊর্ধ্বমুখী ধারা সেটি কিন্তু লক্ষ্য করছি বাজারে এখন পর্যন্ত। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবারে আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানাতে চাই। প্রধান মুদ্রা বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে শুরুতেই মার্কিন ডলার 119 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা হচ্ছে। আনুষ্ঠানিক দর নির্ধারণ করার পর থেকে আমরা দেখছি যে অনেকদিন ধরে এই দামে কেনাবেচা হচ্ছে। খোলা বাজারে আর কিছুটা বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 32 টাকা 70 পয়সায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। মুদ্রাবাজারের পর আমরা স্বর্ণের দাম দেখে নেব। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ দর নির্ধারণ করে থাকেন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ 1,38,498 টাকা ভরি, 21 ক্যারেটের স্বর্ণ 1,32,200 টাকা ভরি, 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,13,316 টাকা ভরি। অন্যদিকে সনাতন স্বর্ণের দাম পড়বে 93,020 টাকা প্রতি ভরি।
এরপর রূপার দাম দেখে নেব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত থাকবার পর আমরা সামান্য ওঠানামা করতে দেখেছি। 22 ক্যারেটের রূপা এখন 2578 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে প্রায় 2500 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2100 টাকা। সনাতন রূপার দাম পড়বে 1586 টাকা প্রতি ভরি। দর্শক, এবারে আমরা শুনছিলাম স্বর্ণরূপা এবং শেয়ার বাজারের আপডেট সবশেষ দরদাম। এবারে সাভারে যেতে চাই, আমাদের সহকর্মী নাজমুল সেখানে রয়েছেন। নাজমুল, আমাদের একটু জানাবেন, আমরা আজকে দর্শকদেরকে জানাচ্ছিলাম শুরুতেই পোশাক শিল্পের যে পরিস্থিতি, সংকট এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলাম। এখন আসলে শিল্প খাতে অস্থিরতা তুলনামূলক কমে এসছে কিনা, সাভারের কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এবং গার্মেন্টস নিয়ে কিন্তু জুলাই আগস্টের পরে কিন্তু আপনারা জানেন যে এখনও যে চাপমুক্ত হতে পারেনি এই শিল্পটা, এবং আপনারা জানেন যে মালিকরা কিন্তু বেকায়দায় রয়েছে, যেহেতু এই জুলাই আগস্টের যে ঘটনার পরে কিন্তু আপনারা জানেন যে পোশাক ক্ষেত্রে কিন্তু বড় ধরনের রদবদল হয়েছে, এবং একদিকে শ্রমিকদের যে বকেয়া বেতন এবং বিভিন্ন দাবি দুবা নিয়ে কিন্তু শ্রমিকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল, সেই তুলনায় কিন্তু এখনও চাপমুক্ত হতে পারেনি পোশাক মালিকরা। এছাড়াও কিন্তু হঠাৎ করেই কিন্তু আবারও আন্দোলন শুরু করেছে, এবং যেহেতু সরকার বাৎসরিক যে 4% ইনক্রিমেন্ট, এবং সেই ইনক্রিমেন্ট কিন্তু তারা প্রত্যাখ্যান করে কিন্তু 15% কিন্তু তারা বাড়ানোর দাবি করছে, এবং কয়েকদিন ধরেই কিন্তু সাভার এবং টুঙ্গি এলাকায়, গাজীপুর এলাকায় কিন্তু আপনি জানেন যে এই পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কিন্তু আবারও বেশ উত্তপ্ত হয়ে উঠছিল। এর মধ্যে কিন্তু এখন কিন্তু এই 2 দিনে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যে পোশাক কারখানা একটু স্বাভাবিক হতে চলছে, এবং আমরা যেটা দেখেছি যে এই যে পোশাক খাতে যে অর্ডার পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশে চলে যাচ্ছে এরকম মালিক পক্ষ বলছে, এবং এই পরিস্থিতি যদি থাকে তাহলে হয়তো বিশাল যে জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত হবে, এবং দেশের অর্থনীতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন এখানকার পোশাক কারখানার মালিকরা। এবং আমরা গার্মেন্টস মালিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখন তারা কিন্তু আসলে যে রাজনীতি ঢুকে পড়েছে, এবং এই সংকটের আসলে দ্রুত যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এই শিল্প বড় ধরনের বিপর্যয় হয়ে আসতে পারে বলে তারা আসলে বলছে পোশাক কারখানার মালিকরা। এবং শ্রমিকরাও কিন্তু তারাও কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে কিন্তু কিছু হলেই কিন্তু আপনার সড়কে নেমে আসে, এবং আজকেও কিন্তু সকাল 9টার সময় কিন্তু গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল, এবং পুলিশ এবং তাদেরকে সড়ক থেকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এবং এই খাতটাকে যদি শান্তিপূর্ণভাবে আসলে ব্যবসা করতে চায় ব্যবসায়ীরা, কিন্তু তারা আসলে সরকারের উপরে তারা এখন নজরে আসলে চায় যে এই খাতটাকে রক্ষা করতে হলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এই ছিল আমার কাছে গাজীপুর এবং সাভারের শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। নাজিবুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ার আরও একটা বিরতি নেওয়ার সময় হলো। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। দেশের পেঁয়াজের ঘাটতি মেটাতে পাবনায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের পরীক্ষামূলক আবাদ শুরু হয়েছে। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত অসময়ের এই পেঁয়াজের নাম দেওয়া হয়েছে বাড়ি 5। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদনের সফলতা আসলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমে আসবে। এবার বিশ্ব বাণিজ্যের খবর। জাপানের 2টি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান বৈদ্যুতিক যানবাহন ইভি নির্মাতায় একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে চলতি বছরের মার্চ মাসে এই 2টি প্রতিষ্ঠান ইভি খাতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। বিশেষত চীনের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা। দুই কোম্পানি বিবিসিকে এক বিবৃতিতে জানায়, চলতি বছরের মার্চের ঘোষণা অনুযায়ী হোন্ডা ও নিশান ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করছে, যেখানে তারা একে অপরের শক্তিকে কাজে লাগাবে।
দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।